দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এসএইচ মিডিয়া অনলাইন মাগুরা টক অনুষ্ঠান দেখছেন, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের বিশেষ অনুষ্ঠান। প্রিয় দর্শক, অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে এসএইচ মিডিয়া অনলাইন এবং মাগুরা টাইমস 24 এর সৌজন্যে। প্রিয় দর্শক, আমার আজকের বিশেষ অতিথি মাগুরা জেলার সভাপতি জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মাগুরা জেলা এবং আমির হেফাজতে ইসলাম মাগুরা। তিনি মাগুরার কৃতি সন্তান, ইসলামী চিন্তাবিদ, একজন প্রখ্যাত আলেম, দিন সমাজসেবক এবং মাগুরার ধর্মীয় অঙ্গনের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব মাওলানা কাজী জাবের তাজাল্লাহ সাহেবকে। তিনি শিক্ষা, ধর্ম, সমাজসেবা এবং নেতৃত্বের বিভিন্ন দায়িত্ব পালন করে আসছেন দীর্ঘদিন। মাগুরা জেলার অসংখ্য মসজিদ, মাদ্রাসা, সামাজিক ও ধর্মীয় সংগঠন তার নেতৃত্বে পরিচালিত হচ্ছে। রাজনৈতিক অঙ্গনে তিনি একজন সম্ভাবনাময় প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন এবং আমরা যতটুকু জেনেছি তিনি এই দলের পক্ষ থেকে মাগুরার ঘোষিত সংসদ সদস্য প্রার্থী। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি, আমি অবশ্যই ভালো আছি। আমি আপনার সাথে এই অনুষ্ঠান পরিচালনা করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি তাজুল্লাহ সাহেব। জি আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের সাথে সম্পৃক্ত হতে পেরে আমি নিজেকেও ধন্য মনে করছি এবং আপনাদেরকে এই জন্য অসংখ্য ধন্যবাদ। আমি প্রশ্নে চলে যেতে চাই, জনাব, আপনার শৈশব ও শিক্ষা জীবনের কোনো অভিজ্ঞতা আজও আপনাকে সবচেয়ে বেশি অনুপ্রেরণা দেয়? মানে কোন অভিজ্ঞতাটা আপনার সবচেয়ে বেশি অনুপ্রেরণা? আসলে ছোটকালে আমি তো প্রাইমারি হাই স্কুলের গণ্ডি সর্বপ্রথম পার করছি, এরপরে মাগুরা সরকারি কলেজে পড়ালেখা করছি। তা আমার হাই স্কুল জীবনে আমি মোটামুটি ফুটবল খেলতে পারতাম ভালো, এবং আপনার হ্যান্ডবল এটাও মোটামুটি ভালো খেলাধুলার অভিজ্ঞতা ছিল। এই হিসাবে এইগুলো আমার মোটামুটি ভালো মনে পড়ে। পাশাপাশি আরো একটা জিনিস, আমার এখনো ছাত্রদেরকে পড়াইতে গেলে পরে আমি বলে থাকি যে আমার বাড়ি থেকে আমাদের হাই স্কুলের দূরত্ব ছিল প্রায় 4 কিলোমিটারের বেশি। আমরা তখন এই কাদা ভেঙ্গে হেঁটে যেতাম, এটা আজও পর্যন্ত এগুলা মনে পড়ে। ধন্যবাদ জনাব কাজী জাবের তাজাল্লাহ। আপনি জেনারেল লাইনে পড়াশোনা করেছেন প্রথমে, তারপরে কেন আপনি কওমি শিক্ষায় আসার প্রেরণা হলো? কি প্রেরণা থেকে আপনি কওমি মাদ্রাসার শিক্ষা গ্রহণ করলেন? আসলে আমার বাবা হযরত মাওলানা মুহসিন উদ্দিন রহমতুল্লাহ আলাইহি, উনি ছিলেন মাগুরার প্রসিদ্ধ আলেম। সবাই ওনাকে চিনতেন বড় হুজুর নামে, মাগুরার বড় হুজুর নামে সবাই ওনাকে চিনতেন। উনি প্রায় দলহারা মাদ্রাসা চালানোর পরে পরবর্তীতে উনি সৌদি আরবে চলে যান, ওখানে প্রায় 20 বছর অবস্থান করেন। এর মাঝে আমাদেরকে বিভিন্ন আমাদের আত্মীয় স্বজনের মাধ্যমে আমরা স্কুলের দিকে চলে যাই, কিন্তু পরবর্তীতে আব্বাজি এটার উপর আমাদেরকে খুব জোরালো ভাবে অগ্রসর করতে থাকেন যে তোমরা, আমি যেহেতু এই অবস্থায় আছি, তোমরাও আলেম হইতে হবে। আর তখন আমারও একটা বুঝ এসে যায় যে আসলে আমার বাবা এত বড় আলেম, আমাদেরকেও তো আলেম হওয়া দরকার। পরবর্তীতে আমি মাগুরা সরকারি কলেজ থেকে মাদ্রাসার দিকে চলে যাই মূলত, এবং ইসলামের দিকে আমার মনটা খুব বেশি অগ্রসর হয়ে যায়। ধন্যবাদ। একসঙ্গে এতগুলো সংগঠনের দায়িত্ব পালন করতে গিয়ে সবচেয়ে বড় চ্যালেঞ্জ মোকাবেলা কি করতে হয়? বাস্তবতা হচ্ছে যে এতগুলা সংগঠন তো একদিনে আসেনি। আমি যখন পড়ালেখা শেষ করে আসছি, আসার পরে সর্বপ্রথম মাগুরাতে যখন অবস্থান করি এবং মাদ্রাসায় দলহারা দারুল উলুম মাদ্রাসাতে আমাকে আমার বাবা সহ আমার উস্তাদরা যারা আছেন ওনারা প্রধান শিক্ষক হিসেবে ওখানে আমাকে থাকার জন্য খুব বেশি চাপ দেন, এবং এরপরে আমার কাছে মনে হয়েছে যে মাগুরার ইসলামী অঙ্গনটা এলোমেলো ভাব, মানে তখন কেউ কাউকে তেমন একটা চিনে না, জানে না। তখন আমার মধ্যে একটা আকাঙ্ক্ষা তৈরি হলো যে মাগুরার ইসলামী অঙ্গনকে সাজানো গোছানো করার দরকার। তারপরে আমি মূলত এই সমস্ত সাংগঠনিক কাজের দিকে অগ্রসর হইতে হইতে যখন সকলকে গুছায় কাজ করার জন্য চেষ্টা করি, এই একটা সংগঠন হয়তো মাদ্রাসা ভিত্তিক, আর একটা হয়তো ইমাম ভিত্তিক, আর একটা হয়তো সামাজিক, এইভাবে করতে করতে অনেকগুলা সংগঠন আমার কাজ করতে হয়েছে। আর এই কাজ করতে যে মূলত এতগুলা সংগঠনে কাজ করার পরিপ্রেক্ষিতে মাগুরার ইসলামী অঙ্গন সহ অন্যান্য সকলে আমাকে ওই পদগুলাতে এক হিসাবে চাপিয়ে দিয়েই আমার উপর এটা ভরসার স্থল হিসেবে, জি জি, এইভাবেই আমাকে মূলত এটা দেওয়া হয়েছে। আর এরপরে আমি কাজেও কখনো নিজেকে দুর্বলতা দেখাইনি,
এবং কোথাও কোনো যে এই কাজটা করতে গেলে পারে আমার কোনো নিজের মধ্যে একটা অনাগ্রহ এরকমের কখনো তৈরি হয় নাই, যার কারণে আমি এই কাজ করতে যে কোনো জায়গায় ব্যাঘাত আমার ঘটে নাই। তবে হ্যাঁ, গত যে সরকার ছিল সে সরকারের চোখে আমি এগুলার কারণে পড়ে গেছিলাম, যার কারণে আমার নামে প্রায় 17টা মামলা হয়েছে। 17টা মামলা হয়েছে এবং 3বার আমি গ্রেপ্তার হয়েছি, জেল খাটছি। মূলত হচ্ছে যে এই সাংগঠনিক কাজ এবং আমার যে স্পৃহা এগুলা আমাকে কখনো দমায় রাখতে পারে নাই। আমি যেটা সঠিক সেটার উপরে অটল থাকার জন্য দৃঢ় প্রতিজ্ঞা করে সবসময় চলছি। আর এর পরিপ্রেক্ষিতে গত যে সরকার বিগত হয়ে গেল, এই সরকারের নজরে আমি পড়ে গেছি, অলরেডি পড়ে যাওয়ার কারণে আমারও কখনো জেল কেটেছেন? যে আমার জেল খাটা মানে আমার সারা দেশে প্রায় 17টা মামলা আমার নামে 17টা মামলা দিয়েছে এবং আমি 3বার গ্রেপ্তার হয়েছি, জেলও খাটছি। তা এই অবস্থার মধ্যে আমাকে দমায় রাখতে পারে নাই। আমি সর্বদা যে যখনই দেখছি ইসলামের উপরে বা সামাজিকভাবে কোনো একটা সমস্যা আমি সেখানে ঝাঁপিয়ে পড়ছি। আমি এটা নিয়ে কখনো ভয় ভীতি কোনো কাজ আমার ভিতর করে নাই। ধন্যবাদ। মাদ্রাসা ও মসজিদ ভিত্তিক সামাজিক উন্নয়নকে আপনি কিভাবে আরো আধুনিকভাবে এগিয়ে নিতে চান? মূলত মাদ্রাসা মসজিদের যে সমস্যাগুলা, এই সমস্যাগুলাকে যদি সঠিকভাবে দেখভাল করা যায় তাহলে এটা অনেকটা সুন্দর পদ্ধতিতে আসতে পারে। যেমন আমরা ইতিপূর্বে সরকারিভাবে বিভিন্ন মসজিদ মাদ্রাসাতে যদি এটার কোনো বরাদ্দ থাকতো তাহলে সেই বরাদ্দগুলা অন্যভাবে চলে যেত। এই যে বিগত এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমরা এই বিষয়গুলা নিয়ে, বিশেষ করে আমি বিভিন্ন মসজিদ মাদ্রাসায় কিভাবে এটার সঠিক জায়গাটায় অর্থটা পৌঁছায় সে ব্যাপারে আমি মোটামুটি সহযোগিতা করে চলছি। আর এগুলা মসজিদ মাদ্রাসাগুলাকে মূলত আধুনিকীকরণ যেটা, এটা করতে গেলে পরে আরো সময় লাগবে এবং এগুলা নিয়ে আরো পরিকল্পনার বিষয় রয়েছে। ধন্যবাদ। তরুণ প্রজন্মকে মাদ্রাসা শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষার দিকে উৎসাহিত করার বিষয়ে আপনার আসলে মতামত বা কোনো পরিকল্পনা আছে কিনা? বাস্তবে হচ্ছে এটা, আমি তো বেফাকুল মাদ্রাসাল কওমিয়া তথা কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড যেটা আমাদের, এটার আমি কেন্দ্রীয় কমিটির মজলিসে আমেলা এবং মজলিসে শুরারও সদস্য, আবার মাগুরা জেলা সভাপতিও আমি। এই সুবাদে সর্বপ্রথম এই কওমি মাদ্রাসা বোর্ডের অন্তর্ভুক্ত মাদ্রাসাটা মাগুরা জেলায় সর্বপ্রথম আমার দলহরা দারুল উলুম মাদ্রাসা। এরপরে আমি আস্তে আস্তে 2-3টা মাদ্রাসা, কুশাবাড়িয়া মাদ্রাসা সহ আরো 2-3টা করি। তা ওই কাজের পরিপ্রেক্ষিতে মাগুরা জেলার মাদ্রাসাটাও আপনাদের যে আমাদের বোর্ডের অন্তর্ভুক্ত, কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের অন্তর্ভুক্ত। মাগুরার সমস্ত মাদ্রাসাগুলাই কওমি মাদ্রাসা যেগুলো সব বিভাগভুক্ত, অর্থাৎ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের অন্তর্ভুক্ত। তো এইখানে এই কাজগুলো করতে যে মাগুরার সমস্ত মাদ্রাসাগুলোতে আমার কম বেশি যাওয়া আসা আছে। এইখানে এটা করতে যে আমি যেটা দেখছি যে আমাদের ছাত্রদেরকে অবশ্যই বর্তমান সময়ে ইসলামের পাশাপাশি দ্বীনি শিক্ষার পাশাপাশি জেনারেল কিছু শিক্ষাও তাদের দরকার। আর আমি এটা যেহেতু কেন্দ্রীয় কমিটিরও সদস্য, এই হিসাবে সেখানেও আমাদের এটা নিয়ে ব্যাপক আলোচনাও হয়। আর আলহামদুলিল্লাহ এটা আর বলারও সুযোগ আছে বলে মনে হয় না, কারণ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড ইতিমধ্যেই বাংলা, অঙ্ক, ইংরেজির উপর ব্যাপক গুরুত্ব দিয়ে এবং বিজ্ঞান সহ অন্যান্য বিষয়ের উপর আধুনিক শিক্ষার উপরে ব্যাপক গুরুত্ব দিয়ে কমপক্ষে নাহবে মির হেদায়েতুন পর্যন্ত এই জামাতগুলা পর্যন্ত আপনার আধুনিক শিক্ষার ব্যাপারে বেশ গুরুত্ব দিয়েই চলছে। ধন্যবাদ। আমি এবার আসতে চাই রাজনৈতিক ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে। আপনার কি পরিকল্পনা আছে? আপনি জমিয়তে উলামায়ে ইসলাম, হেফাজতে ইসলাম, তাবলিগ জামাত, ইমাম পরিষদ সহ বিভিন্ন সংগঠনের নেতৃত্বে আছেন। মাগুরার রাজনীতিতে এটি কি ধরনের প্রভাব ফেলবে বলে আপনি মনে করেন? ধন্যবাদ। আসলে যেহেতু মাগুরার ইসলামী অঙ্গনটা, এই ইসলামী অঙ্গনের কাজগুলা যেহেতু দীর্ঘদিন প্রায় 20-25 বছর যাবত আমি সুচারুভাবে করে যাচ্ছি, আর আমাদের মধ্যে এই কওমি অঙ্গটার মধ্যে তেমন একটা বিরোধ খুব কম, একেবারে এগুলা নেই বললেই চলে। এমত অবস্থার মধ্যে যেহেতু বেফাকটাও মাগুরাতে আমার হাত ধরেই আসছে, আবার হেফাজতটাও মাগুরাতে আমার হাত ধরেই আসছে, আবার আপনার ইমাম পরিষদটাও আমরা ওইভাবে তৈরি করছি। অন্যান্য সংগঠনগুলা, অধিকাংশ সংগঠনগুলা আমি মূলত উদ্যোগ নিয়ে কাজগুলা করে গেছি। বিশেষ করে এই যে সর্বশেষ তবলিগ জামাতের মধ্যে যে একটা সমস্যা তৈরি হয়েছিল, এটাও আমি অগ্রগামী হয়ে নিজেকে সর্বাগ্রে রেখে আমি এটাকে মোকাবেলা করার জন্য চেষ্টা করছি। এই হিসাবে আমি আশাবাদী যে আমাদের
বিশেষ করে হেফাজত ইসলাম, তাবলিগ জামাত, ইমাম পরিষদ এবং অন্যান্য আমার যে সংগঠনগুলো আছে সব জায়গা থেকে আমি যথেষ্ট পরিমাণ সহযোগিতা পাবো এবং সকলের সাপোর্ট পাবো বলে আমি বিশ্বাস করি, এবং তারাই আমার অনুপ্রেরণা। এবং এই সমস্ত মানুষগুলোর মাধ্যমে আমি একটা সুন্দর পজিশনে মাগুরাতে, যেহেতু আমাকে প্রার্থী ঘোষণা করছে আমার দল জমিয়াতে উলামা ইসলাম, আর এই জমিয়াতে উলামা ইসলামের মাগুরা 1 আসন থেকে যেহেতু আমাকে প্রার্থী ঘোষণা করছে, আমি বিশ্বাস রাখি এবং আমি আস্থা রাখি এই সমস্ত সংগঠনের মাধ্যমে আমি ব্যাপক একটা সফলতা পাবো বলে আমি আশা করি। ধন্যবাদ জনাব মাওলানা কাজী জাবের তাজাল্লাহ। আমরা যতটুকু জানি যে আপনার দল থেকে আপনাকে প্রার্থী ঘোষিত করেছে, এবং আমরা এটাও জানি যে আপনি গত সরকারের সময়, আওয়ামী লীগ সরকারের সময় সারা দেশব্যাপী আপনার নামে 17-18টি মামলা রয়েছে এবং আপনি কয়েকবার কারাবরণ করেছেন, এবং মাওলানাদের ভিতরে মাগুরাতে সবচেয়ে কারা নির্যাতিত আপনি আপনার দল থেকে হয়েছেন। সেই হিসাবে আপনার প্রার্থী কিন্তু চূড়ান্ত। আপনি যদি প্রার্থী হন তাহলে মাগুরার মানুষকে কি স্বপ্ন দেখেন? আলহামদুলিল্লাহ, আসলে আমার দল জমিয়াতে উলামা ইসলাম বাংলাদেশ, এই দলের কিছুদিন আগে আমাদের একটা প্রোগ্রাম হয়েছিল মাগুরা অডিটোরিয়ামে। আমাদের কেন্দ্রীয় মুরব্বীরা আসছিলেন, দলের মহাসচিব সাহেব আসছিলেন। ওইখানেই আমাকে প্রাথমিকভাবে প্রার্থী মাগুরা 1 আসন থেকে জমিয়াতে উলামা ইসলামের পক্ষ থেকে আমাকে প্রার্থী ঘোষণা করে গেছিলেন। এরপরে গত 3 দিন আগে আমাদের জমিয়াতে উলামা ইসলাম বাংলাদেশ এর কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টন, যেটা ওইখানে আমাদের খুলনা বিভাগের যে প্রার্থী ঘোষণা করছেন, সেখানেও মাগুরা 1 আসন থেকে আমাকে মোটামুটি নিশ্চিত সিগন্যাল দিয়ে দিয়েছেন এবং আমাকে কাজ করার জন্য, মাঠে থাকার জন্য বলে দিয়েছেন। এই হিসাবে আমরা আলহামদুলিল্লাহ মাঠে ময়দানে কাজ করছি এবং আমি আশাবাদী, যদি এই মাগুরাবাসী আমাকে পূর্বে যে রকমের তাদের পাশে যে কোনো বিষয়ে পেয়েছে এবং আমাকে যেভাবে তারা ডাক দেওয়ার সাথে সাথে আমি সেখানে ঝাঁপিয়ে পড়ছি এবং সেখানে কাজ করার জন্য চেষ্টা করছি, তাদের পাশে ছিলাম, তাদের সাথে কাজ করে আমি নিজেকে বিলিয়ে দেওয়ার চেষ্টা করছি, এমতো অবস্থার মধ্যে আমি আশা রাখি যে তাদের সাপোর্ট পাবে এবং যদি আমি এমপি হইতে পারি, যদি আমি বিজয় লাভ করতে পারি, তাহলে আমি মাগুরাবাসীকে এমন ভাবে তৈরি করব যে আমার মাগুরা হবে একটা মডেল জেলা এবং আমার মাগুরা 1 আসনকে আমি এমন ভাবে সাজাবো যে এখানে থাকবে না কোনো চাঁদাবাজ, থাকবে না কোনো সন্ত্রাস, থাকবে না কোনো এখানে 2 নম্বরের কাজকর্ম, এবং বিশেষ করে আমার মাগুরা অবহেলিত, এখানে কলকারখানা সহ অন্যান্য যে বিষয়গুলো দরকার, মানুষের যে একটা জায়গা, মানুষের বেকারত্ব দূর করার জন্য যে একটা জায়গা, সেই জায়গাটা কিভাবে তৈরি করা যায়, এই কর্মক্ষেত্রগুলো আমি তৈরি করার জন্য সর্বাত্মকভাবে চেষ্টা করব। বিশেষ করে দুর্নীতিমুক্ত মাগুরাকে গড়ার জন্য আমি সর্বাত্মকভাবে চেষ্টা করব ইনশাআল্লাহ। ধন্যবাদ। থানা পর্যায়ে প্রচারণা ও সংগঠনের কার্যক্রমে আপনাদের পরিকল্পনা কি আছে, আর আপনাদের দলের প্রার্থী যে হবেন এটা আমরা হয়তো অনেকেই জানি না, যেহেতু এখন ডিজিটাল প্রচারণার যুগ, আমরা ফেসবুক, ইউটিউবে সব জায়গায় দেখতে পাই অন্যান্য দলের প্রচারণা, কিন্তু আপনাদের কিছুদিন আগে যে বড় প্রোগ্রাম হয়েছিল ওটা আমার চোখে পড়েছে। আপনাদের দলের প্রতীক কি আসলে? আলহামদুলিল্লাহ, ধন্যবাদ আপনাকে। জমিয়াতে উলামা ইসলাম বাংলাদেশ এটা বাংলাদেশের সবচেয়ে প্রাচীন রাজনৈতিক দল। এটা যতগুলা দল বাংলাদেশে ধর্মীয় এবং স্বাভাবিক যত রাজনৈতিক দল আছে সকলের চাইতে প্রাচীন রাজনৈতিক দল জমিয়াতে উলামা ইসলাম বাংলাদেশ। এটার প্রতীক হচ্ছে যে খেজুর গাছ মার্কা, এবং আলহামদুলিল্লাহ মাগুরা 1 আসন থেকে আমি খেজুর গাছ মার্কা নিয়েই প্রতিদ্বন্দ্বিতা করব অন্যান্য যারা আছে তাদের সাথে। এবং এটা যে আমরা কাজ করতেছি এই হিসাবে আমাদের রাজনৈতিক অঙ্গনে আলহামদুলিল্লাহ আমাদের মাগুরা যে 4টা থানা আছে, 4টা থানায় আমাদের কাজ চলমান এবং সকল কাজগুলাই আমরা প্রচার প্রসারণার ক্ষেত্রে সকলে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এটা কিভাবে আমাদের এই বিজয়টা ছিনিয়ে আনা যায় সে ব্যাপারে আমরা সকলে যত্নবান এবং সকলে সচেষ্ট আছি আলহামদুলিল্লাহ। আমি যেটা জানতে চাই যে জনগণের কাছে ইসলামী মূল্যবোধ ভিত্তিক রাজনীতি কতটা গ্রহণযোগ্য মনে করেন? ধন্যবাদ। আসলে বর্তমান প্রজন্ম এরা ইসলামের ব্যাপারে যে একেবারে জানে না, বুঝে না, বিষয়টা এমন না। এরাও তরুণ প্রজন্ম যারা আছে এরা বিশেষ করে ভালোভাবেই বুঝে যে যদি সত্যিকার অর্থে দেশ এবং মানবতা এই বিষয়গুলো যদি সঠিকভাবে
পরিচালনা করতে হয় তাহলে ইসলামের বিকল্প কিছু নাই, এটা সকলেই বুঝে। কারণ ইসলাম এটাই হচ্ছে যে একমাত্র মানুষকে মুক্তি দেওয়ার উপযুক্ত জায়গা। ধন্যবাদ। আমি আরেকটি প্রশ্ন করতে চাই। আমি যে কথাটি বলতে চাই যে বাংলাদেশে ইসলামী দলগুলো ভিতরে অনেক ভেদাভেদ রয়েছে, সেটা তো একটু ভিন্ন দিক। আর আপনারা দীর্ঘদিন রাজপথে কিন্তু সক্রিয় ছিলেন না, কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি মাগুরাতে আপনাদের দলীয় কর্মকাণ্ড বা অন্যান্য রাজনৈতিক দলের কর্মকাণ্ড ভালোভাবেই করতে পারছেন। এই বিষয়ে বলবেন। আর মাগুরার রাজনীতি কতটা সহনশীল মনে করছেন? মাগুরাতে আপনার দল জিতবে কিনা, বা আপনার সংগঠনের অবস্থা আমি যতটুকু জানি একেবারে খারাপ না, ভালোই। স্থানীয় বেকারত্ব, মাদক, সন্ত্রাস, এই যে বিভিন্ন দলের ভিতরে যে সংগঠিত হচ্ছে, আমরা ইসলামী দলগুলোর ভিতরে আপনাদের ভিতরে কোনো এরকম কোনো কিছু আছে কিনা, বা আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি মাগুরাকে গড়ার জন্য বিশেষ কোনো পরিকল্পনা আছে কিনা, আপনার বি প্ল্যান মাগুরাকে আধুনিক মাগুরা গড়ার জন্য? জি, ধন্যবাদ আপনাকে। আসলে আপনি একটা প্রশ্ন করছেন যে বিগত দিনে আমাদের যে কর্মকাণ্ড, দলীয় কর্মকাণ্ড, এগুলা করতে আমরা অনেক দুর্বল ছিলাম। বিষয়টা যদিও সরকারি অনেক চাপ ছিল আমাদের উপরে বিগত সরকারের আমলে, তা আমরা কোনো না কোনো ভাবে ময়দানে ছিলাম। সেটা হেফাজতের ব্যানারে হোক, আমাদের জমিয়াত উলামা ইসলামের ব্যানারে হোক, তাবলীগের ব্যানারে হোক, যে কোনো ভাবে না যে কোনো ভাবেই আমরা মাঠে ছিলাম এবং আমরা সক্রিয়ভাবে কাজ করে গেছি। আর এটাই হচ্ছে সরকারের মাথা ব্যথার একটা কারণ হয়ে দাঁড়িয়েছিল যে এদেরকে দমাইতে হবে। আর দমাইতে যায়া মাগুরাতে সবচাইতে বেশি উলামা একরাম ইসলামপন্থীদের ভিতরে আমার মনে হয় আমার উপরই বেশি চোখ রাঙানো হয়েছে। এবং প্রথমে লোভ টোপ এগুলা তো আমরা যখন ছুঁড়ে ফেলছি, তখন এগুলা যখন আমরা ধার ধারি নাই বা এগুলা যখন আমাদেরকে কোনোভাবে নিষ্ক্রিয় করতে পারে নাই, তখন আমাদেরকে ওই হামলা মামলার দিকে নিয়ে যেয়ে বিশেষ করে আমার উপরে বিভিন্ন রকমের নির্যাতন করার চেষ্টা করছে। আমার মাদ্রাসা থেকে আমাকে মাসকে মাস অবরুদ্ধ করে রাখছে। এইভাবে করে তারা বিভিন্নভাবে আমাদেরকে হেনস্থা, বিশেষ করে আমাকে হেনস্থা, পুরা যতগুলা ইসলামী অঙ্গন আছে সব ইসলামী অঙ্গনের ভিতরে আমাকে সবচেয়ে বেশি হয়রানি করছে। যেটা যদি আমাদের অন্য কোনো ওলামা ইকরামের উপরে হইতো বা অন্য কোনো ইসলামী দলের উপরে হইতো, না জানি তাদের কি দশা হইতো। যাই হোক, এটা আমরা সক্রিয় সবসময় ছিলাম। আর যে প্রশ্ন আপনি করছেন যে মাগুরা আলহামদুলিল্লাহ আমরা মাঠের যে হাল দেখছি, আমরা আমাদের সম্ভাবনা দেখছি এবং আমরা আশাবাদী যে ইনশাআল্লাহ আমরা সফলতা পাবো। আশা করছি মানুষের মধ্যে যে একটা ইমেজ, যে একটা আমেজ আসছে এবং মানুষের ভিতর যে একটা ধ্যান ধারণা, বিশেষ করে ইসলামী পয়েন্টে তারা যেভাবে অগ্রগামী হওয়ার চেষ্টা করছে, এই ধারাবাহিকতায় আমরা ইনশাআল্লাহ সফল হব এবং আমরাই সামনের দিকে আমরা মাগুরা আসনকে বিশেষ করে উদ্ধার করতে পারবো বলে আমাদের বিশ্বাস। যদি আমরা উদ্ধার করতে পারি, তখন বিশেষ করে আমার মাগুরা মাদক মুক্ত তো থাকবে, এটা আমি ইতিপূর্বে একবার বলে গেছি যে আমার মাগুরা মাদক মুক্ত থাকবে এবং সন্ত্রাস মুক্ত থাকবে। জি, মাগুরাকে আমরা ইনশাআল্লাহ সুন্দরভাবে সাজাবো, এতে করে আমাদের যত কষ্টই হোক আমার মাগুরাকে আমি মডেল মাগুরা হিসাবে আমি গড়বো ইনশাআল্লাহ। এই ব্যাপারে আমি সকলকে প্রতিশ্রুতি দিতে চাই। আর একটা প্রশ্ন আপনি করছেন যে বর্তমান সময় অন্তর্বর্তীকালীন সরকার, আসলে সরকারের যেমন ভালো দিক আছে তেমন খারাপ দিকও কিছু আছে। তা সবচেয়ে বড়, ওনাকে সহযোগিতা করার ক্ষেত্রে অনেকে হয়তো অসহযোগিতা করে ফেলছে, বিদায় উনি বিভিন্ন জায়গায় হয়তো এখানে কিছু ঘাপলা তৈরি হচ্ছে। কিন্তু বাস্তবতার দৃষ্টিকোণ থেকে হঠাৎ করে উনি এসে সরকারটাকে যেভাবে বিপ্লবী কায়দায় তৈরি করার দরকার ছিল, সেখানে হয়তো উনি অনেকটা পেরে উঠেন নাই, এটাই বোঝা যাচ্ছে আর কি। নির্বাচন হওয়ার সম্ভাবনা কতটুকু? সরকার রোডম্যাপ ঘোষণা করছে, এই রোডম্যাপ ঘোষণার পর থেকে আমরা আশাবাদী যে নির্বাচন হয়ে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, কেউ কেউ চাচ্ছে যে পানি ঘোলাটি করে হয়তো নির্বাচনটাকে আরো একটু দীর্ঘায়িত করে তাদের কিছু ফায়দা লুটার জন্য। তা এটা মনে হয় তেমন একটা সাকসেস হবে বলে মনে হয় না। নির্বাচন ইনশাআল্লাহ ফেব্রুয়ারিতে যেভাবে রোডম্যাপটা ঘোষণা করছে, এটা হয়ে যাবে আশা করি। আমি ছোট্ট আরেকটি প্রশ্ন করতে চাই। ইসলামী দলগুলো এবং এনসিপি সহ অন্যান্য দলগুলো পিআর পদ্ধতিতে নির্বাচনের কথা বলছে। আসলে পিআর পদ্ধতিটা যদি একটু বলতেন। আসলে পিআর পদ্ধতি যেটা, এটা ব্যাপারে আমরা একমত নই। আমার দল জমিয়ত উলামা ইসলাম এটা পিআর এর সম্পূর্ণ বিপক্ষে।
কারণ আমাদের বাংলাদেশের পরিবেশে পিয়ার হইলে পারে আমাদের যে অনেকটা কল্যাণ হবে এটা আমরা এখনো মনে করি না। তা এটা যদি পিয়ার হয় তখন এই পিয়ার হইলে পারে আমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন বেশি হব বলে আমাদের কাছে মনে হয়। আর ইসলামী জোট যেটা, এটা ইসলামী জোট হইলে পারে তখন একটা ব্যাপার ছিল, কিন্তু এটার ব্যাপারেও একটা সমস্যা দাঁড়াইছে। এখানে আমাদের দুইটা মত দুই ধরনের হয়ে গেছে। একটা হচ্ছে পিয়ার থাকবে কি থাকবে না। এখন পিয়ার থাকলে পরে তো জোট হয় না, এক বাক্স তখন আর চিন্তা করা যায় না। যদি পিয়ার হয় তাহলে যার যার প্রার্থী, যেমন আমার জমিয়ত উলামা ইসলামের খেজুর গাছ, আমি খেজুর গাছ মার্কা নিয়ে নির্বাচন করব, তখন তো আর এখানে জোটের বা এক বাক্সর কোনো ব্যাপার এখানে আসছে না। আর এক বাক্স হইলে পারে তো পিয়ারের কোনো সুযোগ নাই। এজন্য আমাদের দল জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশ এটা মনে করছে যে পিয়ার বর্তমান সময়ে বাংলাদেশে হওয়ার কোনো সুযোগ নাই। ধন্যবাদ। আমরা একটু প্রোগ্রামটাকে নতুন আঙ্গিকে সাজিয়েছি। আমরা একটা হা না রাউন্ড আমরা এখন এসেছি। হা না প্রশ্ন, আপনি উত্তর দেবেন হয় হা নাই না। আপনি কি মনে করেন ইসলামী রাজনীতি আগামীতে মাগুরায় শক্ত বিকল্প শক্তি হতে পারবে? জি, আমি মনে করি যে মাগুরার যে অবস্থান এবং আমাদের এতদিনের যে কার্যক্রম, সেই হিসাবে আলহামদুলিল্লাহ মাগুরা শক্ত অবস্থানে অবস্থান করবে বলে আমার বিশ্বাস করি। ইসলামী দলগুলোর ঐক্য মাগুরার রাজনীতিতে বড় পরিবর্তন কি আনতে পারবে? যদি ইসলামী ঐক্য হয় তাহলে পরিবর্তন আনতে পারবে ইনশাআল্লাহ। তরুণ প্রজন্ম কি আপনাকে নেতা হিসেবে গ্রহণ করতে প্রস্তুত আছে কিনা? হ্যাঁ, অবশ্যই পারবে ইনশাআল্লাহ। আপনার মতে রাজনীতিতে সততা টাকার চেয়ে বড়? অবশ্যই সততা বড়। মসজিদ মাদ্রাসার ভিত্তিতে রাজনৈতিক সংগঠন গড়ে তোলা সময়ের দাবি? জি, অবশ্যই সময়ের দাবি। এবার আমরা আরো ছোট ছোট প্রশ্ন কিছু করতে চাই, হালকা মেজাজ রাউন্ড। রাজনীতি, সমাজসেবা আর শিক্ষা সব মিলিয়ে কোন ভূমিকাটা আপনার কাছে সবচেয়ে প্রিয়? যে আমার কাছে মনে হয় এটা সমাজসেবা এবং শিক্ষায় দুটোই বেশি প্রয়োজন আমার কাছে মনে হয়। অনেক চমৎকার উত্তর দিচ্ছেন। ছোটবেলায় আপনার স্বপ্নের পেশা কি ছিল? আমরা যেমন ডাক্তার হতে চাই, কেউ ইঞ্জিনিয়ার হতে চায়, আপনার পেশাটা আসলে কি ছিল? আসলে আমি পড়ালেখা দুই দিকে করছি, তো যখন জেনারেল পড়ালেখা করছি তখন আমার মানে খেলাধুলার দিকে বেশি একটা মনোনিবেশ ছিল। সেই হিসাবে খেলোয়াড় হওয়ার একটা স্বপ্ন ছিল। পরবর্তীতে যখন মাদ্রাসায় চলে গেছি তখন আমার ইচ্ছা ছিল যে আমি বড় কোনো আলেম হব এবং মুহাদ্দিস হব, ইসলামিক কোনো স্কলার হব। এটাই আমার সবচেয়ে বেশি স্বপ্ন। অবসর সময়ে কিভাবে সময় কাটাতে আপনার ভালো? আসলে আমরা যারা রাজনীতি করি বা আমার বিশেষ করে সাংগঠনিক চাপ অনেক বেশি, এবং মাদ্রাসা, আমি একটা মাদ্রাসার প্রিন্সিপাল, এই অবস্থায় আমার সময় একেবারে কম পাই। তারপরে যতটুকু পাই ততটুকু দেশের খোঁজ খবর রাখা, পত্রিকা পড়া, নিউজ দেখা, এগুলার উপর আমি বেশি সময় কাটানোর জন্য চেষ্টা করি। আপনার প্রিয় বই বা আলেম কে, যিনি আপনাকে সবচেয়ে বেশি অনুপ্রেরণা দিয়েছেন? অনেক সুন্দর চমৎকার একটা প্রশ্ন করছেন, যেটা আসলে আমি আজকে এই জায়গায় পৌঁছানোর জন্য আমার সবচেয়ে বেশি অবদান যে একটা জায়গা, সেই জায়গার একটা জায়গা আপনি হাত দিয়েছেন। আমি যখন ঢাকাতে পড়ালেখা করি তখন আমার উস্তাদ ছিলেন, আমার শায়েখ ছিলেন আল্লামা হাবিবুর রহমান সাহেব, শাইখুল হাদিস, দারুল আরশাদ মাদ্রাসা। উনি আমাকে সর্বপ্রথম হাতে কলমে আমাকে সমস্ত কিছু শিক্ষা দিতেছিলেন, এবং উনি আমাকে দুইটা বই উপহার দিয়েছিলেন। একটা হচ্ছে যে বড়দের ছেলেবেলা, আর একটা হচ্ছে উস্তাদ শাগরেদের হক। এই দুইটা কিতাব বই যখন আমি পড়ছি তখন আমার নিজের জীবনের মোড় ঘুরে যায়। এবং আমি যখন হাটাজারি দারুল উলুম হাটাজারি মাদ্রাসায় পড়ালেখা করতে যাই তখন হেফাজতে ইসলামের সাবেক আমির আল্লামা জুনাইদ বাবুনগরী রহমতুল্লাহি আলাইহি, আমি ওনার খেদমতে অবস্থান করতাম। তা উনার পরামর্শক্রমে মূলত আমি অনেক কিছু মানে সমস্ত কার্যক্রমগুলো করতাম। আজকে আমার এ পর্যন্ত আসার পিছনে এবং আমাকে এই সামাজিক এবং রাজনৈতিক এবং সাংগঠনিক নেতৃত্ব দেওয়ার পিছনে মূল ভূমিকা এবং আমার চালিকা শক্তি আল্লামা জুনাইদ বাবুনগরী রহমতুল্লাহি আলাইহি। উনি আমার অনুপ্রেরণা, এবং উনার মাধ্যমেই আমি আজকের এই পর্যায়ে আসতে পারছি বলে আমি বিশ্বাস করি। জনাব মাওলানা কাজী জাবের তাজাল্লাহ, আমরা শেষের দিকে চলে এসেছি অনুষ্ঠানের। আমরা শেষ প্রশ্নে যেতে চাই, যদি একদিন মাগুরা পুরোপুরি আপনার পরিকল্পনা অনুযায়ী পরিবর্তিত হয়, তখন প্রথমে আপনি কোন কাজটি দেখে বলবেন আলহামদুলিল্লাহ আমি সফল? আলহামদুলিল্লাহ, আমি যদি মাগুরা 1 আসন থেকে সংসদ সদস্য হতে পারি
তাহলে আমার যে স্বপ্ন, সে স্বপ্নের আলোকে যখন দুঃখী মানুষের মুখে হাসি দেখব এবং মানুষ পেরেশান মুক্ত থাকবে এবং বিশেষ করে আপনার সন্ত্রাস মুক্ত থাকবে, রাজনৈতিক কোনো চাপ মুক্ত থাকবে, মানুষ স্বাধীনভাবে চলাফেরা করবে এবং মানুষের অন্ন বস্ত্র এই সমস্ত বিষয়ে যখন সকলে নিজেদেরকে ইতমিনান করবে, তখন আমি নিজের মন থেকে আমি সান্ত্বনা দিব এবং আলহামদুলিল্লাহ বলবো। ধন্যবাদ জনাব মাওলানা কাজী জাবের তাজাল্লাহ। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে আপনাকেও অসংখ্য ধন্যবাদ, বিশেষ করে মাগুরা টক যে আমাকে ডাকছে এবং আমাকে সুযোগ করে দিয়েছে আজকের এই আপনাদের এই জায়গায়, এজন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং পরিশেষে আমার জন্য, বিশেষ করে মাগুরাবাসীর জন্য, মাগুরার জন্য দোয়ার দরখাস্ত করে আমি আপনার থেকে বিদায় নিতে চাই। প্রিয় দর্শক, আবারও কোনো অনুষ্ঠানে দেখা হবে, কথা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মাগুরা টকের সঙ্গেই থাকবেন, মাগুরা টাইমস 24 এর সঙ্গেই থাকবেন এবং ইউটিউব চ্যানেল এসএইচ মিডিয়া অনলাইন মাগুরাকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। বিশেষ করে ধন্যবাদ জানাই বৈঠকখানাকে, মাগুরার অত্যন্ত জনপ্রিয় এবং সুনামধন্য প্রতিষ্ঠান বৈঠকখানা, আপনারা সবাই জানেন।